This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে গুরুত্বপূর্ণ 10টি খবর আপনাদের সামনে ব্যাক টু ব্যাক বলবো। প্রথমে যে খবর আমাদের আজকে নজর থাকবে, মৃত বিএলওদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছে রাজ্য। মৃত বিএলওদের পরিবারকে 2 লক্ষ টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। অসুস্থ বিএলওদের 1 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের দ্বিতীয় বিগ ব্রেকিং কি আছে এই মুহূর্তে দেখব। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে দড়ি টানাটানি। কর্ণাটকের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীর মধ্যে জোর টক্কর। সিদ্ধারামাইয়াকে সরাতে মরিয়া শিবকুমার পন্থীরা। আজকে 3 নম্বর বড় খবর কি আছে, থার্ড বিগ ব্রেকিং। ভূমিকম্পে বাংলাদেশে মৃত 6, ঢাকা, নরসিংদী, গাজীপুরে আহত অনেকেই। আজকে 4 নম্বর বড় খবর, টেটে ভুল প্রশ্নে নম্বর পাবেন পরীক্ষার্থীরা। পর্যবেক্ষণ, বিচারপতি বিশ্বজিৎ বসুর 2017 টেটে 23টি প্রশ্ন ভুল থাকার অভিযোগ। 2022 টেটে 24টি প্রশ্ন ভুলের অভিযোগ ওঠে। হাইকোর্টের রিপোর্ট পেশ করেছে বিশেষজ্ঞ কমিটি। আজকের ফিফথ বিগ ব্রেকিং, দেশ থেকে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে ছাড়বো, ফের হুঁশিয়ারি দিলেন অমিত শাহ। কয়েকটি দল অনুপ্রবেশকারীদের বাঁচাতে চাইছে, নাম না করে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন অমিত শাহ। আজকে 6 নম্বর বড় খবর, মহেশতলায় আক্রান্ত বুথ লেভেল অফিসার। 31 নম্বর ওয়ার্ডে ফর্ম দিতে গিয়ে মার খেলেন বিএলও। আজকের 7th বিগ ব্রেকিং, 7 নম্বর বড় খবর, বড়নগরে ট্রাম ডিপো কর্মীকে গুলি, বরাত জোরে তার প্রাণ বেঁচে গিয়েছে। 8 নম্বর বড় খবর কি আছে, পিসিআর। কয়লা চুরির তদন্তে ইডির হানায় বিপুল টাকা, কয়লা উদ্ধার। বাংলা ঝাড়খণ্ডের সকাল থেকেই একযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। 2 রাজ্যের 40-এরও বেশি জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজকের 9 নম্বর বড় খবর, লখনৌয়ে আরএসএস এর দপ্তর উড়িয়ে দেওয়ার ছক ছিল জঙ্গিদের। গুজরাট এটিএস এর ধরপা করে ষড়যন্ত্র ভেস্তে গিয়েছে। দিল্লি, আহমেদাবাদেও আরএসএস দপ্তরে হামলার ছক বানচাল। 10 নম্বর বড় খবর আজকে, সকাল 7টা থেকে রাত 9টায় কলকাতায় রাস্তার ধারে পার্কিং বন্ধ, রাস্তা সাফাই করতে সিদ্ধান্ত কলকাতা পুরসভার। ঘড়িতে তখন সকাল 10টা 8 কি 9 হবে, ওই 10টা 8 কিংবা 9। হঠাৎ কেঁপে উঠল কোচবিহার থেকে কলকাতা থেকে কাকদ্বীপ। সে কি কাঁপুনি দেখেছেন তো, ফিল করেছিলেন? 10 থেকে 15 সেকেন্ড এই কম্পনটা হয়েছে। অনেক দিন পর এতক্ষণ ধরে কাঁপলো বাংলার মাটি। একটু পরে জানলাম যে ভূমিকম্পের কেন্দ্রটা ছিল বাংলাদেশে, ঢাকার কাছে। আর তার একটু পরেই বাংলার রাজনীতিতে এলো ভূমিকম্পের আফটার শক, যদিও এটা রাজনৈতিক আফটার শক, পলিটিক্যাল আফটার শক। দেখলাম বঙ্গ বিজেপির একটা পোস্ট চোখে পড়ল। তৃণমূলকে খোঁচা দিয়ে বাংলার বিজেপি সেখানে লিখে দিয়েছিল, আবার একজন বলে না বসে এসআইআর এর ভয়ে কাঁপছে বাংলা। কিছুক্ষণের মধ্যেই পাল্টা পোস্ট করলো তৃণমূল ওই সোশ্যাল মিডিয়াতেই। 26-এর হার ধরে নিয়ে বিজেপির পায়ের তলার মাটি কাঁপছে। পোস্টে না হয় পাল্টা দিল তৃণমূল, কিন্তু তৃণমূল কি বাস্তবেও এতটাই আত্মবিশ্বাসী, নাকি বাংলার মাটিতে সত্যি কাঁপুনি টের পাচ্ছে ঘাসফুল? সৌজন্যে এসআইআর? না হলে যে এসআইআরকে শুরুতে এত হতচ্ছেদ্যা করছিল তৃণমূল, এত অচ্ছেদ্যা করছিল তৃণমূল, সেই দলের সর্বময় নেত্রী এবং সেনাপতি একসঙ্গে ঝাঁপিয়ে পড়ছেন কেন এখন? ভোটার লিস্টের নামে এনআরসি করার প্ল্যান চলছে। বিজেপিকে আমি বিশ্বাস করি না। নমিনেশন ফাইলের দিন পর্যন্ত ওরা কিন্তু নাম কাটে, আর গুজরাটে বসে বসেই প্ল্যানগুলো করছে। এই প্ল্যান ঘ্যাচাং ফু করে দিতে হবে। এসআইআর নিয়ে চরম বিরোধী অবস্থান নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার দলের জনপ্রতিনিধিরাই এসআইআর এর ফর্ম নিয়ে হাসি মুখে ছবি দিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে হাতে ফর্ম নিয়েছেন, ফলাও করে খবর ছেপেছিল তৃণমূলের মুখপত্র জাগো বাংলা। যদিও এসআইআর এর সঙ্গে দূরত্ব বজায় রাখতে সেই খবর পোস্ট করে নস্যাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এবার এসআইআর নিয়ে মতুয়াভূমে জনসভা মমতার। মঙ্গলবার বনগাঁয় পদযাত্রার পর জনসভা করবেন মুখ্যমন্ত্রী।
চকবাজার থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টেও গিয়েছেন, এবার নয় বনগাঁয় যাবেন। কোনো মিছিলে কাজ হবে না। উদ্বাস্তু মানুষ যারা, মূর্খ মানুষ যারা আছে তারা তৃণমূলের সঙ্গে নেই। ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদকে আমরা ভালোবাসি, আমরা শ্রদ্ধা করি, তারই প্রতিফলন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শোভাযাত্রা বার্তা দিতে যে মতুয়াদের উপর যদি আক্রমণ নেমে আসে সবার আগে তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকবে। এসআইআর নিয়ে ইউটার্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর বা স্যাড। ইয়েস স্যাড বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাড, এসআইআর বাংলায় হবে না। অগাস্টে বলেছিলেন নো এসআইআর, এবার সেই অভিষেকই এসআইআর নিয়ে দলীয় নেতাদেরকে নিয়ে বৈঠকে বসছেন। 10,000-এর বেশি পদাধিকারীকে নিয়ে সোমবার ভার্চুয়াল বৈঠক অভিষেকের। এলাকা ধরে পারফরমেন্স রিভিউ করা হবে বলে সূত্রের খবর। অভিষেকের সন্তুষ্টি আর অসন্তুষ্টির উপরে তো এসআইআর দাঁড়িয়ে নেই। এসআইআর একটি সাংবিধানিক প্রক্রিয়া, ফলে এসআইআর এর পথে হবে। মাথায় থাকবে না এসআইআর যেভাবে চলছে, সঠিকভাবে হলে শাসকের মাথায় থাকবে না। গোটা পার্টিটা রাস্তায় আছে, বিজেপি বা সিপিএম এর মতো হাল নয় যে কখনো বিএলএ 2 খুঁজে পাচ্ছে না প্রত্যেক বুথে। তৃণমূলের শুরুর অবস্থান এবং এখনকার অবস্থানের ফারাকটা দেখলেন। সোমবার অভিষেক বৈঠকে বসছেন এবং মঙ্গলবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা জলের মতো পরিষ্কার। তৃণমূল এসআইআরকে অবজ্ঞা করতে পারছে না। ঠোঁট কাটা কিন্তু অনেক আগেই আপনাদের বলেছিল যে তৃণমূল মুখে এসআইআরের বিরোধিতা করলেও তৃণমূলের সরকার কিন্তু তলায় তলায় সব রকম সহযোগিতা করছে এবং করতে বাধ্য সাংবিধানিকভাবে। কোথাও শুনেছেন যে কমিশন অফিসার পায়নি? এসআইআর স্থগিত করতে কেরালা সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছে, কোর্টে চলে গেছে, কেরালার গভর্নমেন্ট গেছে, কিন্তু বাংলার তৃণমূল সরকার সেই পথে হাঁটেনি। হ্যাঁ, আপনি বলতে পারেন তৃণমূল একটা মামলা করেছে, পার্টির মামলা আর গভর্নমেন্টের মামলা আসমান জমিন ফারাক হয়। এটা নির্বাচিত সরকারের মামলা কেরালায়, আর এখানে শাসক দল মামলা করেছে এবং প্রক্রিয়াগত সমস্যা নিয়ে মামলা করেছে এবং সময় বাড়াতে বলেছে। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার তাকে চিঠি দিয়েছেন। তার দাবিটা কি? যে এসআইআর স্থগিত করতে হবে। কিন্তু তার দল সর্বত্র, হয়তো আপনার পাড়াতেও দেখেছেন, শিবির খুলে বসে আছে, মানুষকে সহযোগিতা করছে, নাম কি তোলা হচ্ছে, ফর্ম কিভাবে জমা পড়ছে, এগুলো নজরদারি চালাচ্ছে। তার মানে তো ইউ আর টেকিং পার্ট। আপনি শাসক দল শিবির খুলে বসে অংশগ্রহণ করছেন। কাল রাতেই জ্ঞানেশ কুমারকে পাল্টা চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শুভেন্দুর অভিযোগ অবৈধ বাংলাদেশি এবং ভুতুরে ভোটারদের বাঁচানোর জন্যই চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার চিঠির উত্তর বিরোধী দলনেতা দিয়ে দিয়েছে। 12টা স্টেট ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে, নন বিজেপি গভর্নমেন্টের করছে, কোথাও কোনো অ্যালিগেশন নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের গুমর ফাঁস হয়ে গেছে, এখন তিনি তাই চাইছেন যে এসআইআর স্থগিত করা হবে। জ্ঞানেশ ভারতীকে দেখিয়েছি যে কিভাবে দেশের সর্বনাশ এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তার প্রশাসন কিভাবে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে। বিএলওরা তো মানুষ, তারা যাবেন কোথায়? কত মানুষের মৃত্যুর বিনিময়ে বিজেপির একটা রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন চরিতার্থ করতে হবে। আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, একটা সাংবিধানিক প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। ক্যান দ্যাট বি স্টলড মিডওয়ে? সেটা কি মাঝ রাস্তায় থামিয়ে দেওয়া যায়? ফলে যারা চিঠি দিচ্ছেন থামিয়ে দেওয়ার জন্য, হলফ করে বলতে পারি বিলক্ষণ তারা জানেন যে একটি রাজ্যের জন্য ব্যতিক্রমী কোনো সিদ্ধান্ত বা কল নির্বাচন কমিশন নিতে পারবে না। সেটা সম্ভব না, সেটা আর একটা সংকট হয়ে যাবে সাংবিধানিক। সুতরাং যে রাজ্যে এসআইআর হচ্ছে কোথাও মাঝপথে এসআইআর থামবে না। ফলে যিনি চিঠি দিচ্ছেন বা যারা চিঠি দিচ্ছেন এসআইআর স্থগিত করার দাবি নিয়ে, তারা কিন্তু উত্তরটা জানেন, যে আগে থেকেই তারা জানেন যে এটা স্থগিত করার জিনিস নয়, সেটা করা সম্ভব নয়। তাহলে এই চিঠি দিচ্ছেন কেন? আপনি ক্যাম্প চালাচ্ছেন, দল আপনার ক্যাম্প চালাচ্ছে, কোথাও একটা বৈপরীত্য নেই কি? পরস্পর বিরোধিতা নেই, স্ববিরোধিতা নেই, তৃণমূলে ভূমিকম্প, সেটাই কি বোঝাতে চাইছেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার? এসআইআর হওয়ায় তৃণমূলের গায়ে ছ্যাঁকা লাগবে কিনা দেখুন, সেটা সময় বলবে। রেজাল্ট উইল সে এভরিথিং। এখন থেকে আমরা কিছু বলতে পারবো না। আপাতত এটা স্পষ্ট যে ছ্যাঁকা কোথাও কোথাও লাগতে শুরু করেছে, কার্বলিক অ্যাসিডও পড়ে গেছে। তারা অনুপ্রবেশকারী বাংলাদেশি অনেক জায়গাতেই দেখা যাচ্ছে ভোটার উধাও। বুধবার উইপোকার কথা বলেছিলাম, ঠোঁটকাটা আপনাদের বলেছিল উইপোকা, এখানে বড় করে দেয়ালে দেখিয়েছিলাম যে বাংলাদেশিরা একদম উই ঢিপির মতো আমাদের ভূগোল,
আমাদের ইকোনমি সব কিছুতে ঢুকে গেছে, উইডিপি এখন খালি হয়ে যাচ্ছে, তবে কি অল রোড লিডস টু হাকিমপুর? এটা হচ্ছে আমার প্রশ্ন। এবং এই যে সীমান্তবর্তী এলাকাগুলোতে বিএসএফ মনে হচ্ছে পুশব্যাকে কিন্তু এবার রেকর্ড করবে। বাংলায় এসআইআরের ধাক্কা কেমন তার প্রমাণ গোটা দেশকে দেখিয়েছে স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত। ট্রাকে চাপিয়ে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো চলছে বাংলাদেশে। এতদিন তাও কথা বলছিলেন, শুক্রবার অনুপ্রবেশকারীদের মুখে কুলুপ। কোথায়? ইন্ডিয়া? ভারতে? ভারতে কোথায় থাকতেন? হ্যাঁ, কোথায় থাকতেন? বাংলাদেশে কোথায় বাড়ি ছিল দিদি? বলবেন না কিছু চাচিমা? হ্যাঁ, চুপ থাকলেই কি আর পার পাওয়া যায়? এতদিন কোথায় ঘাপটি মেরেছিলেন, চুপ থাকলেই কি তা জানা যাবে না? এসআইআর শুরু হতেই খালি হয়ে যাচ্ছে বাংলাদেশি কলোনি। হঠাৎ কলোনি, এখন হঠাৎ বেপাত্তা। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শুরু হতেই ভোজবাজির মতো উধাও শিলিগুড়ির মহানন্দা পাড়ের বেশ কিছু মানুষ, যাদের মাসখানেক আগেও দেখেছেন এলাকাবাসী। কারা এরা? বেশিরভাগই বাংলাদেশি। আমার ডান দিকে এটা মহানন্দা নদীর বাঁধ, আর বাঁদিকে এটা নদীর চর দখল করে গত কয়েক বছরে গজিয়ে ওঠা কলোনি। এখনো মোটামুটি 30টা মতো ফর্ম আছে। আইডিয়া কেউ নিচ্ছে না? না, কেউ নিচ্ছে না। এখন আমি অনেক চেষ্টা করেছি। বাড়িরও খোঁজ পাচ্ছেন না? বাড়িরও খোঁজ পাচ্ছেন না, কিন্তু ভোটার লিস্টে নাম থেকে? হ্যাঁ, নাম আছে। শিলিগুড়ির মতোই বাংলাদেশি উই পোকা উধাও সোনারপুর উত্তর বিধানসভায়। কোথাও 16 জন, কোথাও আবার 50 জনের মতো ভোটারের খোঁজ নেই। অনেক বাড়ি তালাবন্ধ। এখনো 17টা ভোট নিয়ে যায়নি। তারা তো ফর্ম নিয়ে গেছে আমার কাছ থেকে, তারা কতটা জমা দেবে না দেবে সেটাও আমি বুঝতে পারছি। হুগলির ডানকুনির গোবরা স্টেশনের কাছে আস্ত বস্তি গজিয়ে উঠেছিল। এফআইআর শুরু হতেই উধাও 5 বাংলাদেশি পরিবার। ওরা তার দেশে চলে গেছে, ওরা 1.5 মাস হচ্ছে ওরা চলে গেছে। যে একটা ঝুপড়ি ছিল ওদের, একটা ঘর ছিল, ওরা বিক্রি করে দিয়েছিল 500 টাকা দিয়ে। এক ঘর ছিল চলে গেছে, আর 2-3 ঘর ওখানটা ভাড়া ছিল, ওরা চলে গেছে। হাকিমপুরে ভিড় কমছে না কেন বোঝা যাচ্ছে। এই নিয়ে প্রশ্ন করলেই তৃণমূল অবধারিতভাবে বিএসএফ এর দিকে আঙুল তোলে। কিন্তু পাল্টা প্রশ্নও তো ওঠে, কলোনিতে যে হঠাৎ কলোনিগুলো গজিয়ে উঠেছিল সেখানে বাংলাদেশি আছে কি নেই সেটা দেখার দায়িত্ব কার? পুলিশের না বিএসএফ এর? এদের দুধ কলা দিয়ে পুষে কি লাভ? যারা পুষছিলেন কিসের আশায়? দেখুন, যখন মুদ্রা ছিল না, আমরা ইতিহাসে পড়েছি, তখন বিনিময় প্রথা চালু ছিল। এটা দিলেন, ওটা নিলেন। এখানে কিসের বিনিময়ে বাংলাদেশিরা থাকতো, মানে অবৈধ বাংলাদেশিরা? আজ তো নাম না করে রাজস্থান থেকেই বাংলা সরকারের দিকে এবং দলের দিকে তীর ছুঁড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, তার সাথে মালদা এবং মুর্শিদাবাদ, এই সমস্ত এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেরা ডেমোগ্রাফি চেঞ্জের কাজে যুক্ত। তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। এই 300 লোক যারা ওই ফকিরগঞ্জ সম্ভবত সেখানে যে বসে আছে, বা বসিরহাট জেলার বর্ডারে, ইট ইজ দ্য টিপ অফ দ্য আইসবার্গ। আরো অনেক 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 অনুপ্রবেশকারী আছে। हर भारतीय को बड़ा गर्व हुआ जब अभी 2 दिन पहले सभी चैनल दिखा रहे थे, हजारों की संख्या में जो घुसपैठिए थे वो वापस अपने देश जा रहे थे। एक आंख ऐसी भी थी जिसमें आंसू थे। एक दिल भर आया भारतीयों के लिए नहीं, घुसपैठियों के लिए, और वो व्यक्ति आदरणीय ममता बनर्जी जी थी। दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे हैं, और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है, मतदाता सूची का शुद्धिकरण जो चल रहा है, इसका खिलाफत कर रहे हैं। মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ যাচ্ছেন, সেখানে তিনি সভা করবেন, পদযাত্রা করবেন। দিদি গেলে কি বসে আসবেন বনগাঁর শেঠ মানে ভূপেন শেঠের ছেলে গোপাল শেঠ, যিনি এখন বনগাঁর পুরপ্রধান। লোকসভা ভোটে পুরসভার মানে বনগাঁ পুরসভার 22টা ওয়ার্ডেই পিছিয়ে পড়েছিল তৃণমূল, খুব খারাপ রেজাল্ট। তাই অভিষেকের ফর্মুলা মেনে
গোপাল শেঠকে পদত্যাগ করতে বলেছিল দল। সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে গোপাল উল্টে উপপুরপ্রধানকেই তার পদ থেকে সরিয়ে দেন দল। তারপরে গোপালকে শোকজ করে। তৃণমূল গোপালকে 7 দিনের আলটিমেটাম মানে সময়সীমা দিয়ে দেয় যে এর মধ্যে তোমাকে ছেড়ে দিতেই হবে পদ, কিন্তু গোপাল নট আউট, শেঠ মানুষ তিনি। এরপর তৃণমূলের 9 জন কাউন্সিলর পুরপ্রধান গোপালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন দলেরই নির্দেশে। দল মানে দলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, তার মাথার উপর কে আছেন বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় আপনাদের নিশ্চয়ই। কাউন্সিলররা আজকে দলীয় নির্দেশ মেনে তারা নো কনফিডেন্স এনেছে। বনগাঁয় তৃণমূলের সংসারটা কিন্তু ভাগ হয়ে গেছে, একান্নবর্তী পরিবার আর তৃণমূল নেই অ্যাটলিস্ট বনগাঁয়, যার ফলে বিরাট গোলমাল। গোপালের পক্ষে থাকা কাউন্সিলররা অনাস্থা প্রস্তাবে সই না করায় তাদের বাড়িতে নাকি রাত বিরেতে হামলা হয়েছে। তাদের অভিযোগ দলেরই জেলা সভাপতি এবং বিজেপি ঘুরে ফিরে আসা বিশ্বজিৎ দাস, যিনি একসময় এমএলএ ছিলেন, তাদের বিরুদ্ধেই তাদের মূল অভিযোগ যে তারাই আসলে তিনি এই হামলা চালিয়েছেন লোকজনকে দিয়ে। অনাস্থায় সই করতে আমরা করেনি, তার জন্য উনি রাত্রিবেলা আমাদের বাড়িতে সন্ত্রাস এবং আমাদের যাতে গুন্ডা বাহিনী পাঠিয়েছে। গোপাল শেঠ আমাদের নেতা, আমাদের ভূপেন শেঠের এই বনগাঁ শহরে এই সন্ত্রাস যারা আনছে আমরা তাদের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত চাই। জেলা সভাপতি বলেছে তোমাদের দেখে নেবো যারা সই করেনি, জোর করে গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা পেপারে সই করেছিল, তারপরে এইখানে এসে আমাদের হামলার সম্মুখীন হতে হয়েছে। বর্তমান যে চেয়ারম্যান আছে তার সাথে কাউন্সিলরদের একটা সেটিং হয়ে আছে, কত % চেয়ারম্যান নেবে, কত % কাউন্সিলর নেবে, কত % ক্যামাক স্ট্রিটে যাবে। নতুন একজনকে দেয়া মানে ক্যামাক স্ট্রিটের কামাই। এই বনগাঁ পুরসভা বিষয়টা দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে ইতিমধ্যেই বিবেচনাধীন, কারণ একটি নির্দিষ্ট নির্দেশ দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেই নির্দেশ কেন পালিত হয়নি দল এই বিষয়টাকে খুব কঠোরভাবে দেখছে। জানেন তো, তৃণমূলে যখন কোনো ব্যামো হয় মানে কোনো অসুখ হয়, কোনো ওষুধ যদি আর কাজ না করে তখন একটাই মোক্ষম দাওয়াই, মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বলছিলাম দিদি গেলে কি বসে আসবেন বনগাঁর শেঠ গোপাল শেঠ? মঙ্গলে আসবে কোনো মঙ্গল সংবাদ? এখন এটা সবথেকে বড় প্রশ্ন, কারণ সেই দিনই তিনি যাচ্ছেন। জল কিন্তু এখানে দলের মধ্যে যথেষ্ট ঘোলা এবং আক্রান্ত কাউন্সিলরদের বিক্ষোভে দাঁড়িয়ে রাজ্যসভার এমপি তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার যিনি চেয়ারপারসন মমতা বালা ঠাকুর, তিনি বলছেন তাকে কেউ কিছুই জানায়নি। আপনি যেটা বলছেন জানেন না, দলের নেতৃত্ব কি আপনাকে কোনো অবগত করেছে গোপাল শেঠকে? না, সেটা আমি আমার সঙ্গে কোনো এই ব্যাপারে আমি না, দলীয় সঙ্গে কথা হয়নি, এটা নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি। মমতা বালা ঠাকুর এসআইআর এর প্রতিবাদে অনশনে বসেছিলেন। অনশন চলেছিল টানা 13 দিন। সিপিএম এর সুজন চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী, অবশ্যই প্রাক্তন প্রদেশ সভাপতি এবং প্রাক্তন বহরমপুরের প্রাক্তন সাংসদ, তারা অনশন মঞ্চে গেলেও প্রথমে কিন্তু তৃণমূলের কোনো নেতা টিকি দেখা যায়নি। একেবারে শেষ পর্বে অনশন তোলার অনুরোধ নিয়ে চলে যান সেখানে রাজ্যের 2 মন্ত্রী শশী পাঁজা এবং স্নেহাশিস চক্রবর্তী। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে গিয়েছিলেন, এমনটাই সংবাদ মাধ্যমকে জানানো হয়েছিল। তারপর অনশন তুলে নেন মমতা বালা। মমতা বালা তিনি মতুয়াদের ঠাকুরবাড়ির বড়মার পুত্রবধূ, মতুয়া মহাসংঘের সংঘাধিপতি। বাম জমানার একেবারে শেষ দিক থেকে যদি মতুয়া ভোটের ধরনটা দেখেন তাহলে তাতে কিন্তু দখল চলে গিয়েছিল তৃণমূলের দখলে। বাম জমানার বুদ্ধবাবুর যখন জমানা ফুরিয়ে আসছে, কিন্তু পরে খেলাটা ঘুরতে শুরু করে দেয় এবং এখন মতুয়া ভোটের রাশ মূলত কিন্তু বিজেপির হাতে। মতুয়াদের বড়মার ছোট ছেলের ঘরের নাতি শান্তনু ঠাকুর এখন কেন্দ্রীয় মন্ত্রী, যথেষ্ট দাপট তার। মতুয়াদের অনেকেই এখনও নাগরিকত্ব পাননি। স্যার শুরু হয়ে যাওয়ার পর, মানে এই প্রক্রিয়াটা শুরু হওয়ার পর একটা অংশের মধ্যে সংশয় তৈরি হয়েছে নাগরিকত্ব নিয়ে। শান্তনু সিএএ ক্যাম্প করে অবস্থা তার মতো করে সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। ক্যাম্প করার অধিকার কোনো বিজেপির নেই, এটা ইললিগাল, আনঅথরাইজড। ধর্মীয় কার্ড বিলি করে টাকা ইনকাম করছো, কে তোমরা? তোমাদের ধর্ম কে মানে? এবার কিন্তু মাঠে নেমে পড়েছেন জেল ফেরত জ্যোতিপ্রিয় মল্লিক। একসময় মতুয়া ভোটের রাশটা মমতার হাতে তুলে দেওয়ার পেছনে অবভিয়াসলি বালুবাবুর যথেষ্ট অবদান ছিল, অ্যাটলিস্ট স্থানীয়রা তাই বলেন।
রাজনীতির কাজই হচ্ছে মানুষের মনে সংশয় এবং ভয় দেখলেই সেটাকে পুঁজি বানিয়ে তাতে ইনভেস্ট করা এবং সেটাকে যত দূর সম্ভব নিজের দিকে ঝোল টেনে কাজে লাগিয়ে নেওয়া। হতেই পারে মতুয়াদের মনে এই যে সংশয়ের একটা মেঘ তৃণমূল কংগ্রেস দেখতে পাচ্ছে, হতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সিগন্যাল পাচ্ছেন এখান থেকে নতুন করে আবার খেলা ঘুরিয়ে দেওয়ার। তাই কি মুখ্যমন্ত্রী চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রা করবেন এই বাজারে? আপনি যদি বিজেপির পাল্লায় পড়ে সিএ ক্যাম্পে যান, আপনি কিন্তু নিজেই নিজের অজান্তে বিরাট বিপদে পড়ে গেলেন। কারণ আপনি স্বীকার করে নিচ্ছেন যে আপনি ভারতবর্ষের নাগরিক নন। ফলে মতুয়াদের এই যে একটা সংকট তৈরি হচ্ছে, তৃণমূল কংগ্রেস পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল ছিলেন, আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, সমস্ত গোটা পার্টিটা রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। বনগাঁ মানে গোপাল শেঠ, বনগাঁ মানে মতুয়া ভোট, মতুয়া ভোটের প্রাধান্য অবশ্যই। বনগাঁ মানে বর্ডারও, আর বর্ডার মানে অনুপ্রবেশ। আসছে ভোটে অনুপ্রবেশ হচ্ছে বিজেপির 1 নম্বরের ইস্যু, 1 নম্বর ইস্যু। দেখতে পাচ্ছেন সেই ছবি প্রত্যেক দিন আপনাদের আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে কিন্তু বিজেপির মুখে চওড়া হাসি। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার ঠিক পরের দিন গুজরাতে অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় সেই অনুপ্রবেশ প্রসঙ্গ। बहुत स्पष्ट करना चाहता हूं कि हम इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है। এর দায়িত্ব অমিত শাহজি আপনাকে নিতে হবে। সীমান্তে কারা এপাশ থেকে ওপাশ যাবে এটার সঙ্গে রাজ্য পুলিশের কোনো সম্পর্ক নেই, রাজ্য সরকারের সম্পর্ক নেই। এটা কেন্দ্রের বাহিনী দেখে, কেন্দ্রের সরকার দেখে আন্তর্জাতিক সীমান্ত। इस देश के किसी भी राज्य का मुख्यमंत्री कौन हो, देश का प्रधानमंत्री कौन हो, वो निर्णय केवल और केवल भारत का नागरिक कर सकता है। এই ফেলিওর, এই ব্যর্থতা আপনার ব্যর্থতা। আপনি যতগুলো অনুপ্রবেশকারীর মুখ দেখাবেন ততবার অমিত শাহের বিএসএফ এর ব্যর্থতা প্রমাণিত হবে। গুজরাতে অমিত শাহ বললেন আর ঝংকার উঠল বাংলায়। ওই যে কথায় বলে না, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। অমিত শাহ কি কাটা গায়ে নুনে ছিটে দিয়েছেন? এই ভয়ে কি কাটা তৃণমূল? भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे हैं, और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है, मतदाता सूची का शुद्धिकरण जो चल रहा है, इसका खिलाफत कर रहे हैं। ममता बनर्जी जी को लगता है ये जो घुसपैठिए हैं, ममता बनर्जी उनके वोट के सहारे पश्चिम बंगाल का चुनाव जीतना चाहती। পুরো ম্যাপ পয়েন্ট করে আমরা জ্ঞানেশ ভারতীকে দেখিয়েছি যে কিভাবে এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তার প্রশাসন কিভাবে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে। আমরা এমনি বলি না যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হচ্ছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন তার সাথে মমতা ব্যানার্জি সরকার এবং এই রাজ্যের বর্তমান পরিস্থিতি মিলে যাওয়াটা নিশ্চিতভাবে আমি বলবো যে কাকতলীয় নয়, বরঞ্চ এটাই বাস্তব। কারা বলছে? যারা অনুপ্রবেশকারীদের এ রাজ্যের বিধায়ক করেছে। স্বপন মজুমদার বনগাঁ দক্ষিণের বিধায়ক, বাংলাদেশি অনুপ্রবেশকারী। অসীম সরকার হরিণঘাটার বিধায়ক, বাংলাদেশি অনুপ্রবেশকারী। অমিত শাহ ডেপুটি ছিল নিশীথ প্রামাণিক, বাংলাদেশি অনুপ্রবেশকারী। স্বরূপনগরের পঞ্চায়েত বিজেপির মেম্বার সুভাষ চন্দ্র মণ্ডল, সে বাংলাদেশেরও ভোটার, সে ভারতবর্ষেরও ভোটার। কারা অনুপ্রবেশকারী? কাদের গল্প দিচ্ছেন অমিত শাহ? এই প্রশ্নের উত্তর আগে অমিত শাহ নরেন্দ্র মোদীকে দিতে হবে, জ্ঞানেশ কুমারকে দিতে হবে এই জ্ঞানের বাণী দেওয়ার আগে। এর দায়িত্ব অমিত শাহজি আপনাকে নিতে হবে। সীমান্তে কারা এপাশ থেকে ওপাশ যাবে এটার সঙ্গে রাজ্য পুলিশের কোনো সম্পর্ক নেই, রাজ্য সরকারের সম্পর্ক নেই। এটা কেন্দ্রের বাহিনী দেখে, কেন্দ্রের সরকার দেখে আন্তর্জাতিক সীমান্ত। বিএসএফ 2 কিলোমিটার 3 কিলোমিটার অন্তর একটা চেকপোস্ট আছে, আউটপোস্ট। সেখান থেকে কী করে দিন রাত পাহারা দেবে? বর্ডারে কাঁটাতার লাগাতে দেননি, বুদ্ধদেববাবুরাও জ্যোতিবাবুরাও দেননি, মমতা ব্যানার্জিও দেননি। এখন হচ্ছে, এখনও 200-400 কিলোমিটার এখনও বাকি আছে, হয়ে যাবে।
তো এটা দেরি হচ্ছে কেন? এর মধ্যে সরকার চাইছে বিদেশিরা আসুক, তো সরকার যদি চায় তাহলে কে আটকাতে পারে? এ পর্যন্ত যার যা কথা আপনাদের শোনালাম পুরোটাই একদম স্ক্রিপ্ট, মানে চিত্রনাট্য মেনে, মানে যার যেটা বলার তিনি ঠিক তাই বলেছেন। এর সঙ্গে দিলীপ ঘোষ জুড়ে দিয়েছেন অনুপ্রবেশকারী ঢোকার দায় বিএসএফেরও, ঠিক যে কথাটা তৃণমূল বলে। আচ্ছা দিলীপ বাবু, এটাও কি স্ক্রিপ্ট মেনেই বলছেন? দায় সবারই আছে, এখানকার জনগণের দায় নয়। বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে, আমরা কেন কিছু করি না? এখানকার লোক পয়সার জন্য, পুলিশ বিএসএফও পয়সার জন্য করে সব, বিএসএফও পয়সার জন্য করে সব, বিএসএফও পয়সার জন্য করে সব।